আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেইন করব এটা আমার পার্ট 2। এই পার্টের শুরুতে দেখানো হয় ইয়ানকিন মন খারাপ করে বসেছিল। তখন সেখানে জুয়ান ইউ এসে বলে, তুমি কি কনফিউজ লিংলং এর কেসটা নিয়ে? তুমি কি তাকে অফিসিয়ালদের হাতে তুলে দিবে না? ইয়ানকিন বলে, আমার কনফিউশন যাচ্ছে না, তুমি আবারও কেসটা ইনভেস্টিগেট করো। জুয়ান ইউ বলে, সবকিছু তো ইনভেস্টিগেট করেছি। ইয়ানকিন বলে, আবারও করো, সবকিছু ক্লিয়ার করতে হবে। কোনো কিছুতে যদি তোমার সন্দেহ মনে হয় তাহলে সেটা আমাকে রিপোর্ট করবে। এরপর বড় ভাই ইয়ানকিনকে এসে বলে, এতদিন ধরে সাউথ সু এর কেসগুলো আমি সামলাচ্ছি, তাই তুমি এই কেসটা আমাকে দিয়ে দাও, আমি লিংলংকে জিজ্ঞাসাবাদ করব। ইয়ানকিন তার বড় ভাইকে বলে, ভাই চিন্তা করবেন না, আমি এই কেসটা সলভ করতে পারবো। এটা বলে সে চলে যায়। বড় ভাই রেগে বলে, আমার কাছে অন্য প্ল্যান আছে, সমস্যা নেই। এরপর বড় ভাই এসে লিংলংকে টর্চার করতে থাকে। লিংলংকে বলে, তোমার সহযোগীদের নাম বলো। লিংলং তখন বলে, আমার কোনো সহযোগী নেই। বড় ভাই তাকে অনেক টর্চার করছিল। তখন সে অনেক রেগে যায়, রেগে তাকে ছাড়িয়ে নেয়। এরপর সে তার উপর অ্যাটাক করে। গার্ডরা এসে তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে তাদের সাথে ফাইট করছিল। ফাইটের মাঝখানে ঘরে আগুন লেগে গিয়েছিল। বড় ভাই সাহায্যের জন্য অন্য গার্ডদের ডাকতে থাকে। তখন লিংলং এসে তাকে বের করে নিয়ে যায়। বড় ভাই তখন বলে, তুমি আমাকে বাঁচালে কেন? তুমি তো এইমাত্র আমাকে মারতে চেয়েছো। লিংলং বলে, কে লিংলং? আমি ল্যাং ইন। এটা বলে তাকে নিয়ে টেনে বাইরে চলে আসে। বড় ভাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লিংলং যখন বাইরে আসে তখন সে অজ্ঞান হয়ে যায়। ইয়ানকিন তাড়াতাড়ি এসে তাকে ধরে নেয়। লিংলং এর যখন জ্ঞান আসে তখন সে একবার লিংলং এর মতো কথা বলতেছিল, আরেকবার ল্যাং ইনের মতো আচরণ করতেছিল। ইয়ানকিন এটা দেখে অনেক বিরক্ত হয়ে যায়। তখন সে তাকে বিরক্ত হয়ে আবারও অজ্ঞান করে দেয়। লিংলং এর জ্ঞান আসলে ইয়ানকিন বলে, সব ঘটনাই তোমার সাথে মিলে যাচ্ছে, আর সবকিছু প্রমাণ করছে এটাই তুমি ছিলে। লেডি ঝাও এর ঘটনায় জুতার চাপ, ডেড বডিতে থাকা নখের চিহ্নগুলো ল্যাং ইনের তৈরি করা চিহ্নের মতো। সেখানে দুজন গার্ড ছিল, তাদের স্মৃতিগুলো মুছে ফেলা হয়েছে। এগুলো সাউথ সু এর সিক্রেট কৌশল ব্যবহার করে করা হয়েছে। তুমি সাউথ সু এর রাজকুমারী হিসাবে সেখানে সিক্রেট কৌশলগুলো জানো। এসব কিছু প্রমাণ করে যে তুমি আসল অপরাধী। লিংলং বলে, আমি যদি বলি আমি সিক্রেট কৌশল জানি না তখন তুমি কি করবে? তোমার সব যুক্তি তো তখন মিথ্যে হয়ে যাবে। ইয়ানকিন বলে, যদি তুমি সিক্রেট কৌশল না জানো তাহলে আমাকে কিভাবে ব্রোথ হলে পাঠিয়েছিলে? লিংলং তখন উঠে গার্ডদেরকে কিছু মেডিসিন ছুড়ে মারে। এতে গার্ডরা তার সাথে ফ্লার্ট করতে থাকে। লিংলং তখন মেডিসিনের পাউচ ব্যাগ গুলো দেখিয়ে বলে, এগুলোতে অজ্ঞান করার মেডিসিন ছিল, তোমাকে অজ্ঞান করার জন্য আমার সিক্রেট কৌশল লাগবে না। ইয়ানকিন তখন বলে, আমি যতটুকু শুনেছি তুমি সিক্রেট ভাবে আমাদের রাজ্যে এসেছো, এটা কি কারণে করেছো তা কি আমাকে বলবে? তাহলে আমি তোমাকে বিশ্বাস করব। লিংলং বলে, এটা তোমার কেসের সাথে কোনো সম্পর্ক নেই, তাই আমি এটা তোমাকে বলতে বাধ্য নয়। ইয়ানকিন বলে, যদি তুমি সত্যটা না বলো আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অফিসিয়ালদের হাতে তুলে দিব। লিংলং বলে, সবার লাইফে কিছু সিক্রেট থাকে, তাই আমারও আছে, আমি কোনো কারণ ছাড়া তোমাকে এগুলো বলতে পারবো না। লিংলং বলে, আমারও তোমাকে কিছু প্রশ্ন করার আছে, তুমি যদি সেগুলো সত্যটা বলো তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। এরপর লিংলং গার্ডদেরকে বের হয়ে যেতে বলেন। টং ও জুফেং রেগে যায়, বলে, তুমি এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। ইয়ানকিন তখন তাদেরকে চলে যেতে বলে। এরপর লিংলং ইয়ানকিনকে প্রশ্ন করে, আমি শুনেছি তোমার মা একজন মিউজিক হলের সিঙ্গার ছিল, 18 বছর আগে সে নাকি ইয়ান ম্যানশন থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, এটা কি সত্যি? ইয়ানকিন তখন বলে, আমার এটা বিশ্বাস হয় না, কারণ তিনি খুব ভালো মানুষ ছিলেন, তিনি সকলের সাথে ভালো ব্যবহার করতেন, আর তার মার্শাল আর্টের কথা বলতে গেলে তিনি অনেক দক্ষ ছিলেন, তিনি কখনো গান গেয়ে তার জীবিকা নির্বাহ করেননি। আমি 18 বছর ধরে এই সত্যটা খুঁজে বের করার চেষ্টা করতেছি, আর এই সত্যের পিছনে কি লুকিয়ে আছে তা বের করার চেষ্টা করতেছি। ইয়ানকিন বলে, এবার তোমার পালা। লিংলং বলে, আমার প্ল্যান ছিল আমি এখানে এসে কাউকে বিয়ে করব, পরে সাউথ সুতে ফিরে যাব, সেখানে গিয়ে একটা বাড়ি কিনবো, আর আমার মাকে কোল্ড প্যালেস থেকে মুক্ত করে নিয়ে আসবো, তার সাথে সুন্দর করে লাইফটা কাটাবো। ইয়ানকিন বলে, এটা কি সত্যি তোমার এই প্ল্যান ছিল? ইয়ানকিন বলে, তাহলে তুমি কেন এত বছর এখানে অভিনয় করছো, নিজেকে দুর্বল ও অসহায় দেখানোর জন্য? লিংলং বলে, আমার জায়গায় তুমি থাকলে ঠিক এই কাজটা করতে। আমি নিজেকে হোস্টেস বানিয়েছি, যারা আমাকে বুলি করে তাদের উপর আমি প্রতিবাদ করতে পারবো না, তাই নিজেকে সব সময় দুর্বল ও অসহায় হওয়ার বান করেছি, কোন রকম প্রতিবাদ করিনি, সব সময় হার মেনে নিয়েছি, যাতে করে আমি একটু শান্তিতে বাঁচতে পারি এবং কিছু টাকা ইনকাম করে আমার রাজ্যে ফিরে যেতে পারি। ইয়ানকিন বলে, যেদিন আমাদের ফার্স্ট দেখা হয়েছিল সেদিন তুমি একটা লোকের সাথে দেখা
করতে গিয়েছিলে সে কে ছিল? লিংলং তখন বলে সেটা আমার আঙ্কেল ছিল। সাউথ সু ও তোমাদের রাজ্যের মধ্যে মেডিসিন নিয়ে তিনি বিজনেস করে, তাই সেদিন আমি তাকে কিছু টাকা দিই যাতে করে সেটা দিয়ে আমার মায়ের জন্য মেডিসিন কিনতে পারে। ইয়ানকিন বলে সেদিন তুমি তোমার আঙ্কেলের সাথে লুকিয়ে কেন দেখা করছিলে? লিংলং বলে আমি সাউথ সু এর হোস্টেস, তাই সে আমার সাথে ডিরেক্টলি এখানে দেখা করা সম্ভব নয়। তাছাড়া সে একজন ব্যবসায়ী, সে এসব বিষয়ে কিছু জানে না, তাকে এসব বিষয়ে জড়াবে না। আর যদি তোমার তার উপরেও সন্দেহ হয় তাহলে তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারো। ইয়ানকিন বলে আমি যদি তোমাকে বিশ্বাস না করি তাহলে কি হবে? তুমি যেগুলো বলছো সেগুলো যদি তোমার প্ল্যান হয়ে থাকে। লিংলং বলে তুমি কি আমার সাথে মজা করছো? আমি তোমাকে সত্যটা বলেছি আর তুমি সেটা নিয়ে এখন মজা করতেছো। লিংলং বলে যে রাতে লেডি ঝাওকে অ্যাটাক করা হয়েছিল আমি ভীষণ দেখেছিলাম, যেখানে তুমি তোমার গার্ডদের সাথে বসে ড্রিঙ্ক করছিলে আর আমাকে একজন স্পাই বলেছিলে তুমি আমাকে অ্যারেস্ট করবে বলেছো, আর এখন তুমি সেটাই করেছো। এতে তোমার ইচ্ছেটা পূরণ হয়েছে, তুমি কি এখন খুশি? ইয়ানকিন সেখান থেকে তখন চলে যায়, কিছুই বলে না। এরপর সে এসে রিপোর্ট লিখতে থাকে, কি লিখবে তা বুঝতে পারছিল না। তখন টং ও গার্ডরা এসে ইয়ানকিনকে বলে চলো আমরা সবাই মিলে একসাথে ড্রিঙ্ক করি। ইয়ানকিন তখন গার্ডদেরকে বলে যেদিন লেডি জাওকে অ্যাটাক করা হয়েছিল সেদিন কি আমরা ড্রিঙ্ক করছিলাম? টং বলে আমরা সবাই সেদিন ড্রিঙ্ক করছিলাম। ইয়ানকিন বলে আমি কি সেদিন বলেছি তোমাদেরকে লিংলং একজন স্পাই, আমি তাকে অ্যারেস্ট করব? টং বলে আমরা সবাই সেদিন অনেক মাতাল ছিলাম, তাই তুমি কি বিষয়ে কথা বলেছিলে খুব একটা খেয়াল করিনি, তাই আমাদের এখন কিছু মনে নেই। ইয়ানকিন তখন তাড়াতাড়ি সে রেস্টুরেন্টে চলে আসে যেখানে তারা ড্রিঙ্ক করেছিল। সেখানে এসে লাল মাটি পড়ে থাকতে দেখে। শপ ওনার বলে আমাদের সবটা কিছুদিন আগে মেরামত করা হচ্ছিল, সেটা এখনো ঠিক করা হয়নি। টং তখন দেওয়ালে পায়ের চাপ লেগে থাকতে দেখতে পায়। ইয়ানকিন পায়ের চাপটা মেপে দেখে এটা আগের পায়ের চাপের সাথে মিলে গেছে। ইয়ানকিন তখন গার্ডদেরকে বলে লিংলং তাহলে মিথ্যে বলছে না, সে ঠিকই ছিল, সে ঠিকই দেখেছিল আমরা এখানে বসে ড্রিঙ্ক করছিলাম। গার্ডরা বলে লেডি ঝাওকে হত্যা করা হয়েছে এখান থেকে অনেক দূরে, সে একসাথে দুই জায়গায় কিভাবে থাকতে পারে? এটা সম্ভব না। জুয়ান ইউ বলে তুমি আমাকে আর বিষয়ে ইনভেস্টিগেট করতে বলেছিলে, আমি বিষয়টা ইনভেস্টিগেট করেছি, এখানে দুটো অদ্ভুত বিষয় খুঁজে পেয়েছি। লিংলং যখন আমাদের রাজ্যে আসে তখন তার সাথে তার মেড ও দুজন সার্ভেন্টকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা এখানে থেকে কিছুদিন পরে অসুস্থ হয়ে যায়। পরে ম্যাডাম ইয়ান বাধ্য হয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। ইয়ানকিন বলে তাদেরকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল? জুয়ান ইউ বলে আমি শুনেছি সে সার্ভেন্ট গুলো সাউথ সু এর লর্ড এর সেবা করে, আমার মনে হয় লিংলং এর উপর তারা নজর রাখছিল, সে কৌশল করে তাদেরকে সাউথ সুতে পাঠিয়ে দেয় যাতে স্পাইদের কাছ থেকে নিজেকে মুক্তি করার জন্য। নিজেকে হোস্টেস বানিয়ে রাখা অনেক কষ্টের, কিন্তু সে তারপরেও নিজেকে হোস্টেস বানিয়ে এখানে বন্দী হয়ে থাকছে। ইয়ানকিনের তখন লিংলং এর কথা মনে পড়ে। লিংলং বলেছিল সাউথ সুতে থেকেও লর্ডের সেবা করলেও আমাকে তারা খুব বাজে ভাবে মেরে ফেলতো, তাছাড়া আমার মা এখনো কোল্ড প্যালেসে বন্দী, তাই আমি এসব কিছু মেনে নিয়েছি, কোনো প্রতিবাদ করিনি। তাই হেরে যাওয়ার অ্যাক্টিং করা আমার জন্য সবচেয়ে ভালো, যাতে করে আমার মা ভালো থাকতে পারে। ইয়ানকিন আপসেট হয়ে বসে পড়ে। সে টংকে বলে লিংলং এর জন্য কিছু উপহার রেডি করতে। সে বলে এটা একটা ভুল বুঝাবুঝি ছিল, তাই আমি তার কাছে গিয়ে ক্ষমা চাইবো। এদিকে ইয়ানকিন তার বড় ভাইকে বন্দী করে রেখেছিল। সে গার্ডদের দরজা খুলতে বলে, কিন্তু গার্ডরা খুলতে চায় না। সে অনেক রেগে যাওয়ায় গার্ডরা দরজা খুলে দেয়। এদিকে ইয়ানকিন আসে লিংলংকে দেখতে, কিন্তু সে যখনই আসে সে দেখে ফ্রোদ ব্রাদার লিংলংকে মেডিসিন দিচ্ছে। তখন সে সেখান থেকে চলে যেতে চায়। ফ্রোদ ব্রাদার বলে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। ইয়ান ইউ তখন বলতে শুরু করে আমি 10 বছর আগে তাদের দেশে হোস্টেস হিসাবে ছিলাম। 10 বছর ধরে আমি এই বিষয়টা সিক্রেট রেখেছি, কিন্তু এখন এটা তোমাকে বলতে হবে। আসলে লিংলং এর মাল্টিপল ক্যারেক্টারের ডিসঅর্ডার আছে। ইয়ানকিন বলে মাল্টিপল ক্যারেক্টারের ডিসঅর্ডার? ফ্রোদ ব্রাদার বলে সে মাঝে মাঝে অন্য মানুষ হয়ে যায় যার নাম ল্যাং ইন। আমি যখন 10 বছর আগে একটা বিপদে পড়ি তাদের রাজ্যে, তখন আমি তাকে ফার্স্ট বার দেখি। এরপর থেকে আমি তাকে অনেকবার দেখেছি। লিংলং যখনই বিপদে পড়ে তখনই সে আসে। ল্যাং ইন খুব দয়ালু, কোনটা ঠিক কোনটা ভুল তার সঠিক বিবেচনা করার ক্ষমতা রাখে। সে ইয়ানকিনকে বলে সেকেন্ড ব্রাদার, এই কেসটার সাথে লিংলং এ বা ল্যাং ইন এর কোনো সম্পর্ক নেই, তাই প্লিজ তুমি তাদেরকে ছেড়ে দাও। ইয়ানকিন তখন বলে তুমি তাকে নিয়ে যেতে পারো, আমি তাকে ছেড়ে দিতেই এসেছি। আমি ইনভেস্টিগেট করে দেখলাম এতে কোনো রকমের তার সম্পর্ক নেই, আমি ভুল ছিলাম। এগুলো বড় ভাই আবার লুকিয়ে শুনছিল। ফ্রোদ ব্রাদার লিংলংকে নিয়ে যায়। বড় ভাই এসে ইয়ানকিন এর সাথে তর্ক করতে থাকে সে কেন লিংলং
লিংলংকে ছেড়ে দিল। তখন সে বলে রয়্যাল ট্রিবিউটের জেড পাথরের বক্সটি এখনো পাওয়া যায়নি আর তুমি এখন তাকে ছেড়ে দিয়েছো। ইয়ানকিন বলে কি রকমের জেড পাথরের বক্স? বড় ভাই বলে উলফ ট্রাইবের লোহার জেড পাথরের বক্স। ইয়ানকিন তখন বড় ভাইকে রেগে বলে তুমি এই কথাটা কেন লুকিয়ে রেখেছিলে? এটা এতদিন বলনি কেন? জেড পাথরের বক্সটি লোকগুলোর মাস্টার মাইন্ডের হাতে আছে। ইয়ানকিন বড় ভাইকে বলে তুমি এত বড় বিষয়টা গোপন রেখেছো, আবার ইনভেস্টিগেট করতে গিয়ে ঝামেলা করেছো, সাউথ সু এর রাজকুমারীকে টর্চার করেছো, এগুলোর জন্য শাস্তি পেতে রেডি হও, বাবা তোমাকে এগুলোর জন্য শাস্তি দিবে। ইয়ানকিন তার গার্ডদের এসে বলে সবকিছুই ভুল, আমার ইনভেস্টিগেট করাটা ভুল হয়েছে, আমি কি ভুল ছিলাম, ভুল পথে হেঁটেছিলাম। লেডি লুকে অ্যাটাক করেছিল, তাদের মাস্টার মাইন্ডের হাতে যে জেড বক্সটি ছিল তা হলো রয়্যাল ট্রিবিউটের উলফ ট্রাইবের জেড পাথরের বক্স। খুনি অবশ্যই উলফ ট্রাইবের কেউ হবে। জুয়ান ইউ বলে তাহলে আমরা এতদিন যা ইনভেস্টিগেট করেছি তা কি ভুল ছিল? তখন টং বলে সাউথ সু এর রাজকুমারীর আঙ্কেলকে ডেকে এনেছি, তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। ইয়ানকিন রেগে বলে তাকে কেন ডেকে পাঠিয়েছ? টং বলে আপনি তো বলেছেন কেস ইনভেস্টিগেট করার জন্য তাকে ডাকে। ইয়ানকিন তখন বলে আমি বলেছি, ভয়ে ভয়ে বলে আপনি বলেছিলেন। তখন সে বলে তোমাকে যে উপহার রেডি করতে বলেছি তুমি তা নিয়ে আসো। এরপর লিংলং এর আঙ্কেলের সাথে সে দেখা করে। আঙ্কেল বলে দুঃখিত, লিংলং যদি আপনাদের কোনো বিষয়ে বিরক্ত করে থাকে। সে কি কিছু করেছে? ইয়ানকিন বলে না, কিছুই করেনি, আমি শুধু আপনাকে উপহার দেওয়ার জন্য ডেকেছি। তারপর সে তাকে উপহার দেয়। তারপর সে তাড়াতাড়ি আঙ্কেলকে উপহার দিয়ে পাঠিয়ে দেয়। আঙ্কেল বলে কি জানি তার কি হয়েছে, সে কিরকম অদ্ভুত আচরণ করছে। ইয়ানকিন তখন টংকে বলে উপহারে তুমি কি কি দিয়েছো? টং বলে মেয়েদের চুলের কাটা, প্রসাধনী, পারফিউম ইত্যাদি। ইয়ানকিন রেগে বলে আমি তোমাকে তার জন্য কিছু মেডিসিন ও চা রেডি করতে বলেছিলাম আর তুমি কিনা তাকে মেয়েদের জিনিসপত্র দিয়েছো, এটা তুমি কি করলে? এদিকে বড় ভাই নিজেকে বাঁচানোর জন্য লিংলং এর কাছে উপহার নিয়ে আসে। লিংলং বলে এগুলো প্রয়োজন নেই। বড় ভাই বলে সু মেনশনে আমি যা করেছি তার জন্য দুঃখিত। লিংলং বলে আপনার সাথে কি আমার আগে কোনো ঝামেলা ছিল? সেটা আমার মনে নেই। বড় ভাই বলে সেই রাতের কথা কি তোমার মনে নেই? লিংলং কিছুই বুঝতে পারছে না দেখে তাড়াতাড়ি সে কথা ঘুরিয়ে নেয়। সে ইয়ানকিনের নামে বদনাম করতে থাকে। সে বলে ইয়ানকিন ছোট থেকে অনেক বেশি জেদি, সে যেটা বলে সেটাই করে ছাড়ে। তুমি আমাকে কেস ইনভেস্টিগেট করতে হেল্প করো, যত তাড়াতাড়ি সম্ভব আমি কেসটা অফ করে দিব আর ইয়ান ফ্যামিলির রেপুটেশন ঠিক করব। লিংলং বলে আপনার কি কোনো প্ল্যান আছে? বড় ভাই লিংলং এর সাথে তার প্ল্যানটা শেয়ার করে, যেটা আমরা সামনে গিয়ে বুঝতে পারবো। লিংলং বলে আমি এটা করতে সাহস পাচ্ছি না। বড় ভাই বলে সমস্যা নেই, ইয়ানকিন তোমাকে বন্দি করে রেখেছে, তাই এটা তার রিভেঞ্জ হিসাবে তুমি করো। বড় ভাই বলে সমস্যা নেই, আমি জানি তুমি খুব খারাপ ভাবে জীবন যাপন করছো, তাই আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, প্ল্যানটা যেন ঠিকঠাক মতো কাজ করে। লিংলং বলে আমি টাকার জন্য এটা করতে পারি না আর এত বড় ঝামেলা করতে পারবো না। বড় ভাই বলে সমস্যা নেই, তুমি টাকাটা রাখো, তুমি যদি তোমার প্ল্যানে ব্যর্থ হও তাহলে কোনো সমস্যা নেই। লিংলং তখন ডেভিল স্মাইল দিয়ে টাকাগুলো নিয়ে নেয়। এদিকে ইয়ানকিন তার গার্ডদের সাথে কেস সম্পর্কে কথা বলছিল। জুয়ান ইউ বলে সেদিন আমি ক্যারেজের পাশে তার লেডিকে কথা বলতে শুনেছি, লেডি হুয়া, লেডি ঝাও, লেডি লু আর লেডি সু। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কালো পোশাকের লোকটি লেডি সু এর উপর অ্যাটাক করেছে। আমরা সবাই লেডি সু এর মেনশনে আছি, তাই সে সেদিন পালিয়ে গেছে, তার জন্য সে এখন আর লেডি সু এর উপর অ্যাটাক করছে না। টং বলে আমি যখনই উলফ ট্রাইবে ছেড়ে দিয়েছিলাম তখনই ছোট ছিলাম, কিন্তু উলফ লর্ড এর পাওয়ার, উলফ ট্রাইবের জেড পাথরের বক্স সম্পর্কে কিছুই জানি না। সে সকল গার্ডকে জিজ্ঞাসা করে তোমরা কি এটা শুনেছো? তারা বলে না, আমরাও এটা সম্পর্কে জানি না। টং ও গার্ডরা বলে কালো পোশাকের লোকটি উলফ ট্রাইবের সম্পর্কে অনেক কিছু জানে যা আমরা জানি না, কিন্তু তাদের কাছে উলফ ট্রাইবের ট্যাটুয়ে নেই, তারা সাধারণ মানুষ, এটা কিভাবে সম্ভব? ইয়ানকিন তখন বলে 18 বছর আগে কি হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তখন তার মায়ের কথা মনে পড়ে, তার মা তাকে একটা জেড পেন্ডেন্ট দেখিয়েছিল। ইয়ানকিন নিজের কাছ থেকে জেড পেন্ডেন্টটা বের করে এবং সেটা আগুনের উপরে দেয়, এতে কোনো ক্লু আছে কিনা তা খুঁজে বের করার জন্য। কিন্তু তখন সেখানে লিংলং অনেকগুলো ওয়াইন নিয়ে আসে। ইয়ানকিন বলে তুমি এখানে কেন? লিংলং বলে আমি যদি খুনিকে ধরতে হেল্প করি তাহলে তুমি আমাকে কত টাকা দিবে? ইয়ানকিন বলে তুমি কেস ইনভেস্টিগেট করার জন্য অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত হয়েছে, এখানে তোমাকে আবার টাকা দেওয়ার প্রয়োজন আছে কিনা? লিংলং বলে অ্যাডভাইজার ছিলাম না, আমাকে ধরার জন্য এটা ট্রিক্স করেছিলে, এখন তোমার আমার প্রতি সন্দেহ নেই, তাই আমি তোমাকে হেল্প করলে তুমি আমাকে কি দিবে? ইয়ানকিন বলে তুমি কি চাও? লিংলং বলে প্রথমত আমি ল্যাং ইনের পরিচয়টা সিক্রেট রাখার জন্য তোমাকে বলছি, সেকেন্ড
আমাকে টাকা দিতে হবে 100 তেল সোনা। ইয়ানকিন বলে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। লিংলং বলে আমি তাহলে চলে যাচ্ছি। ইয়ানকিন বলে তুমি কি করতে চাও এখন সেটা বলো। এরপর লিংলং তার প্ল্যানটা বলে যেটা আমাদেরকে বলা হয় না। ইয়ানকিন বলে আর মাত্র 3 দিন বাকি আছে, এর ভিতরে কেসটা ইনভেস্টিগেট করতে হবে। তুমি যদি কেসটা সলভ করতে না পারো তাহলে আমি তোমাকে কোনো টাকা দিব না। লিংলং বলে ঠিক আছে। এরপর দুজনে ড্রিঙ্ক করতে থাকে। এরা দুজনে ড্রাঙ্ক হয়ে যায়। এর পরের দিন সকালে সিন দেখানো হয়। ইয়ানকিনের যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার বিছানায় লেডি লু ও লেডি সু শুয়ে আছে। সে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যেতে থাকে, কিন্তু বড় ভাই তাদের বাবাকে নিয়ে চলে এসেছিল। তাদের বাবা এগুলো দেখে অনেক রেগে যায় আর ইয়ানকিনকে বলে তুমি আমার এত খারাপ ছেলে হবে আমি কল্পনাও করতে পারিনি। সে গার্ডদের বলে তাকে নিয়ে আসতে। ইয়ানকিন কান্না করছিল। সে নিচে শুয়ে পড়ে। বড় ভাই বলে তুমি কত অ্যাক্টিং করতে পারো আমি দেখছি। এরপর ইয়ানকিন নীল ডাউন হয়ে বসে থাকে। তার বাবা তাকে অনেক বকাবকি করছিল। বড় ভাই তাদের বাবাকে সামলানোর চেষ্টা করছিল। সে বলে বাবা এখন আপনার বয়স হয়েছে তাই আপনি এতটা প্রেশার নিবেন না, এতটা প্রেশার নেওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাদের বাবা বলে এই বিষয়টা জানাজানি হলে আমাদের ফ্যামিলি রেপুটেশন অনেক খারাপ হয়ে যাবে। তাছাড়া সু পরিবার যদি এখন কোর্টে যায় তাহলে আমি কি করব। বড় ভাই বলে তারা দুজনে অজ্ঞান ছিল, কি হয়েছে তারা জানে না, তাই এটা নিয়ে চিন্তা করবে না। তাছাড়া আমি মেড ও সার্ভেন্টদেরকে বলে দিয়েছি এই বিষয়টা সিক্রেট রাখতে, কেউ যেন জানতে না পারে। তাদের বাবা বলে তুমি অনেক ভালো করেছো। ইয়ানকিন কিছু বলতে চায়, তাদের বাবা তাকে থামিয়ে দেয়। বড় ভাই তখন বলে বাবা আমরা একজন সাসপিশিয়াস লোককে ধরেছি। তাদের বাবা বলে তাড়াতাড়ি কেসটা সলভ করো, জনগণকে স্বস্তি দেওয়ার জন্য হলেও তাকে ধরে প্যালেসের গেটে ঝুলিয়ে রাখো। ইয়ানকিন এটা শুনে তাদের বাবাকে বলে লোকদের মাস্টার মাইন্ডকে এখনো খুঁজে পাওয়া যায়নি আর এখানে কেসটা আপনি বন্ধ করে দিচ্ছেন। তাদের বাবা তাকে চুপ করতে বলে। সে বলে আর কখনো যেন এই বিষয় নিয়ে কথা না বলে। বড় ভাই ইয়ানকিনের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। বড় ভাই সবাইকে এসে বলে কেসটা সলভ হয়ে গেছে তাই আপনারা আপনাদের ম্যানশনে ফিরে যেতে পারেন। তখন সেখান থেকে সকলে চলে যেতে থাকে। লেডি সু লিংলংকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। লিংলং বলে আমি তো শুধু আপনাকে সাহায্য করেছি, সেদিন আপনিও আমার সাহায্য করেছিলেন গ্যারেজে করে আমাকে নামিয়ে দিয়ে, তা না হলে এই কেসটার বিষয়ে আমি আরো বেশি জড়িয়ে পড়তাম। এরপর লিংলং ও বড় ভাইকে দেখানো হয়। বড় ভাই বলে তুমি যদি আমাকে হেল্প না করতে তাহলে কেসটা এত তাড়াতাড়ি বন্ধ করতে পারতাম না। লিংলং বলে আমি কিছু করিনি, এসব তো আপনি প্ল্যান করেছেন তাই আমি একটু অ্যাক্টিং করেছি। বড় ভাই বলে আমি এখন চলে যাচ্ছি, বিষয়টা গিয়ে বাবাকে রিপোর্ট করতে হবে, এতদিনে সে কিছুটা স্বস্তি বোধ করবে। এদিকে ইয়ানকিনকে বেত্রাঘাত করা হচ্ছিল। লিংলং সেটা দেখে বলে ইল্ডেস্ট ইয়াং মাস্টার আমাকে কিছু সময় দিবেন, আমি সেকেন্ড ইয়াং মাস্টারের সাথে কথা বলতে চাই। বড় ভাই বলে সমস্যা নেই যাও। লিংলং এসে ইয়ানকিনকে বলে সেকেন্ড ইয়াং মাস্টার আপনাকে এভাবে শাস্তি পেতে দেখে আমার অনেক খারাপ লাগছে, এটা করা ছাড়া আমার কাছে কোনো ফোন ছিল না তাই আমি এটা করেছি। সে তখন ইয়ানকিনের পিঠে কিছু মেডিসিন দেয়। ইয়ানকিনের অনেক ব্যথা হচ্ছিল। সে বলে তুমি এটা কি করছো? লিংলং বলে এটা আমাদের সাউথ সু এর আঘাত নিরাময়ের মেডিসিন, আমি আরেকটু লাগিয়ে দিচ্ছি। ইয়ানকিন বলে তুমি কি করছো, আমাকে মেরে ফেলতে চাও, এগুলো মেডিসিন। লিংলং তখন বলে আপনি যেহেতু মেডিসিন লাগাতে চাচ্ছেন না তাহলে আমি সেগুলো মুছে দিই। ইয়ানকিন ব্যথায় নিচে পড়ে যায়। সে লিংলংকে বলে তুমি কি করছো, তুমি কি বুঝতে পারছো না? লিংলং বলে আমি তো কিছুই করছি না, আমি শুধু আপনাকে হেল্প করছি। এরপর সে ইয়ানকিনের ব্যথায় ওয়াইন ঢেলে দেয়। ইয়ানকিন ব্যথায় চিৎকার করতে থাকে। এ মেয়ে কতটা নিষ্ঠুর হতে পারে আমি বুঝতেছি না। সে আবার বলে আমি দুঃখিত, এটা অনেক বেশি হয়ে গেছে। বড় ভাই বলে দারুণ, এটা তুমি অনেক ভালো কাজ করেছো। লিংলং তার মেয়েকে বলে সে আমাকে অনেক ঝামেলায় ফেলেছে তাই এটা ছিল আমার রিভেঞ্জ। মেয়ে বলে রাজকুমারী আপনি তো বলেছেন সব সময় হেরে যাওয়ার অ্যাক্টিং করতে, কিন্তু এখন আপনি তার থেকে রিভেঞ্জ নিলেন যে? লিংলং বলে আমরা যদি অন্যের দ্বারা কোনো কারণ ছাড়াই বুলি হয় তাহলে তাকে একটা শিক্ষা দেওয়া উচিত, তাই আমি এটা করেছি, না হলে তারা ভাববে সবসময় আমরা দুর্বল। তখন লেডি সু এর বডিগার্ড এসে বলে লেডি সু অসুস্থ হয়ে পড়েছে, তাকে গিয়ে দেখে। এরপর লিংলং লেডি সু এর মেনশনে আসে। লিংলং যখনই আসে কালো পোশাকের গার্ড গুলো গেটটা অফ করে দেয়। লেডি সু বের হয়ে আসে। লিংলং বলে এটা তুমি? লেডি সু বলে তোমাকে ধন্যবাদ ইয়ানকিনকে কেসটা থেকে সরিয়ে দেওয়ার জন্য, আর তাছাড়া তুমি আমার কনফিউশনটা দূর করেছো। আমি বুঝতে পারছিলাম না যে উলফ লর্ডের পাওয়ার কার কাছে আছে, তুমি আমাকে উলফ লর্ডের পাওয়ারটা দিয়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আঘাত পাবে না। লিংলং বলে ইতিমধ্যে দুজন মারা গেছে আর তুমি আমাকে বলছো
এটাতে কোনো সমস্যা হবে না। আমি তোমাকে ভালো মনের মানুষ মনে করেছিলাম, তোমার করোনার কোনো প্রয়োজন নেই আমার। লেডি সু তখন বলে যেহেতু তুমি এটা করবে না তাই আমার কাছে একটা ফতে খোলা আছে। সে গার্ডদের বলে, তখন উপর থেকে ইয়ানকিন শীষ দিয়ে বলে আরে থামো। লিংলং ও সে একে অপরের দিকে তাকিয়ে স্মাইল করে। ইয়ানকিন গার্ডদের সাথে ফাইট করতে থাকে আর লেডি সুকে বলে তোমাকে ধরার জন্য এই ট্র্যাকটা সেট করেছি আর তুমি অবশেষে সেখানে ধরা দিয়েছ। সে লিংলংকে এক পাশে সরে যেতে বলে, এরপর সে গার্ডদের ইচ্ছা মতো ধোলাই করে। টং ও জুইয়ান এসে লেডি সু এর পিছনে দাঁড়ায়। লেডি সু আর পালাতে পারে না। টং এসে বলে সব গার্ডরা আত্মহত্যা করে নিয়েছে, লেডি সু এর বডিগার্ড পালিয়ে গিয়েছে। ইয়ানকিন লেডি সুকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছে। ইয়ানকিন বলে তুমি কি সত্যি মূল মাস্টার মাইন্ড? লেডি সু বলে যেহেতু আমি ধরা পড়েছি তাই আমি মাস্টার মাইন্ড, যেরকম ইচ্ছা আমাকে টর্চার করতে পারো, সমস্যা নেই। ইয়ানকিন বলে ঠিক আছে, তুমি কি জানো তারা সবাই উলফ টাইপের মার্শাল আর্ট ইউজ করেছে, কিন্তু তাদের গায়ে কেন উলফ টাইপের ট্যাটু নেই? লেডি সু বলে আমি তাদেরকে ভাড়া করে এনেছি, তাই তারা কোথা থেকে এসেছে আমি তা জানি না। ইয়ানকিন বলে তুমি যেহেতু উলফ টাইপের প্রতি আগ্রহ নয় তাহলে কেন উলফ লর্ডের পাওয়ার খুঁজছো? লেডি সু বলে আমি শুনেছি উলফ লর্ডের পাওয়ার নাকি মানুষকে তার যৌবন ধরে রাখতে সাহায্য করে, তাই আমি সেটা চেয়েছি। ইয়ানকিন বলে তাই যদি হয় উলফ লর্ড এর পাওয়ার রাখার জন্য লোহার জেড বক্স পাথরটি তোমার কাছে। লেডি সু বলে কিসের জেড পাথর বক্স, আমার কাছে এটা নেই। ইয়ানকিন তখন বলে আমি পুরো সু মেনশন খুঁজে দেখেছি, কোথাও সে জেড বক্সটি পাইনি, নিশ্চয়ই এটার দায়িত্বে তোমার বডিগার্ড ছিল, সে এটা নিয়ে পালিয়ে গিয়েছে। লেডি সুকে বলে তুমি কিভাবে মূল পরিকল্পনার মাস্টারমাইন্ড হতে পারো অথচ তুমি জেড পাথরের বক্সটি সম্পর্কে জানো না? লিংলং বলে যেদিন তোমাকে অ্যাটাক করা হয়েছিল সেদিন তুমি বলেছিলে যে স্টাডি রুমে মোমবাতি জ্বালানো হয়েছে, আমরা যদি ঠিক সময় সেখানে গিয়ে না পৌঁছাতাম তাহলে লেডি লুকে মেরে ফেলা হতো, আর তুমি এই বিষয়টা জানতে। তুমি যদি মূল পরিকল্পনাকারী হতে তাহলে তুমি দুজন হত্যা করার পর লেডি লুকে কেন ছেড়ে দিবে, তাকেও মেরে ফেলতে। তাছাড়া এটা নিয়ে তোমার ও তোমার গার্ডের মধ্যে মতবিরোধ ছিল, তাই নয় কি? সেকেন্ড ইয়াং মাস্টার ইয়ানের অনেক বেশি সোনার পাওয়ার আছে, সে বুঝতে পেরেছিল ঘরে কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো তোমরা দুজনে ঝগড়া লেগেছিলে এসব বিষয় নিয়ে। আমরা হঠাৎ করে চলে আসায় দুজনে এমন অ্যাক্টিং করো যে তোমাদের উপর অ্যাটাক করা হয়েছে। তুমি জানতে পেরেছিলে যে লেডি হুয়াং ও লেডি ঝাওকে হত্যা করা হয়েছে। তাছাড়া এসব কিছু থেকে বোঝা যায় যে তোমার বডিগার্ডে আসল মাস্টার মাইন্ড, সে শুধু তোমাকে ইউজ করছে। এটা শুনে লেডি সু অনেক রেগে যায়। সে বলে আমি তার সাথে ভালো আচরণ করি, আমি তার জন্য আমার জীবন দিতে পারি, সে কেন আমার সাথে এটা করবে? লিংলং তখন বলে তুমি জানো কত মানুষকে সে মেরে ফেলেছে? আমি যেখানে থাকতাম সেখানেও অনেক মেয়েদের এটার জন্য মেরে ফেলা হয়েছে। তুমি একটা নোবেল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছো, তুমি চাইলে সুন্দর করে লাইফটা কাটাতে পারতে, কিন্তু তুমি এমন মানুষের জন্য তোমার জীবনটা নষ্ট করে ফেলেছো, এটা খুবই দুঃখজনক। প্লিজ তুমি এটা করার আগে একবার ভেবে দেখবে। লেডি সু বলে আমি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করেছি এবং তাকে সাপোর্ট করেছি, কিন্তু এটা শেষ পরিণতি এরকম হবে আমি ভাবতে পারিনি। ঠিক আছে আমি বলবো সে আসলে কে। তখনই সে অদ্ভুত আচরণ করতে থাকে। ইয়ানকিন বলে এটা সাউথ সু এর সিক্রেট কৌশল, তাকে ধরো। কিন্তু লেডি সু নিজেকে চাকু দিয়ে অ্যাটাক করে দেয়, সে সেখানে পড়ে যায়। ইয়ানকিন বলে এটা সাউথ সু এর সিক্রেট কৌশল, তাই ওকে কেউ স্পর্শ করবে না। এরপর সে তার বাবাকে এসে রিপোর্ট দেয়, বলে লেডি সু আত্মহত্যা করেছে, তার বডিগার্ডকে ধরার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। তার বাবা অনেক খুশি হয়ে যায় আর বলে তুমি কি চাও? ইয়ানকিন বলে আমি কিছু চাই না, তবে তোমার যদি অনুমতি থাকে তাহলে সেই রাতে কি হয়েছিল সেই ঘটনাটা আমি ইনভেস্টিগেট করে দেখতে চাই। আমি যখন ড্রিঙ্ক করেছিলাম আমার পাশে কেউ ছিল না, কিন্তু সকালে যখন আমি উঠি হঠাৎ করে আমার পাশে লেডি লু ও লেডি সু শুয়েছিল। কেউ আমাকে ইচ্ছা করে ফাঁসানোর চেষ্টা করছে, তাই আমি এটা ইনভেস্টিগেট করব। আমি ঠিক বলেছি না বড় ভাই? তাদের বাবা বলে এই বিষয়টা বাদ দাও, এমনিতে তুমি তোমার রেপুটেশন হারিয়েছো, এতে তোমার খ্যাতি নষ্ট হয়েছে। ইয়ানকিন বলে খারাপ খ্যাতিও তো একটা খ্যাতি। তাদের বাবা বলে এটা কোনো খ্যাতি না। এরপর ইয়ানকিন লিংলং লেডি সু ক্যারেজে করে আসে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিংলং লেডি সুকে বাঁচিয়ে নিয়েছে। লেডি সু তাদেরকে ধন্যবাদ বলে তার জীবন বাঁচানোর জন্য। ইয়ানকিন তখন তাকে জিজ্ঞাসা করে বডিগার্ড এর আসল পরিচয় কি? লেডি সু বলে গার্ড বলেছিল উলফ লর্ডের পাওয়ার নাকি তাদের পরিবারের উত্তরাধিকারী থেকে এসেছে, তাই সে এটা ফেরত নিতে এসেছে, আর আমি কিনা বোকার মতো তাকে এসব কাজে হেল্প করেছি। লিংলং বলে সে আপনাকে কন্ট্রোল
মার্ডার করেছে, তাই আপনি নিজেকে দোষ দিবেন না। ইয়ানকিন বলে তার গায়ে কি ট্যাটু ছিল? লেডি সু বলে না। তারা তখন তাকে নতুন জীবন শুরু করতে বলে। এরপর দুজনে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকে। লিংলং বলে তুমি অপরাধীকে ছেড়ে দিয়েছো কেন? ইয়ানকিন বলে আমি সবসময় এরকম করি, তাছাড়া লেডি সু একজন ভালো মানুষ। লিংলং বলে তুমি ভয় পাও না? কখনো যদি তোমার সত্যটা সামনে চলে আসে তুমি অপরাধীদেরকে ছেড়ে দাও। ইয়ানকিন বলে এতে সমস্যা নেই, সামনে আসলেও হয়তো কয়েকটা বেত্রাঘাত করা হবে, এগুলো আমি সামলে নিতে পারবো। সে বলে তুমি কি ভয় পাচ্ছ? লিংলং বলে আমি এটা করার সাহস পাই না, কিন্তু তোমার চাপে পড়ে আমাকে এটা করতে হচ্ছে। ইয়ানকিন বলে তোমাকে আগে বলা উচিত ছিল। কালো পোশাকের গার্ডকে যখন জিজ্ঞেস করছিল তখন সে বলেছিল আমাদের রাজ্য ও সাউথ সু এর বর্ডারে কিছু স্থানে ব্লু উলফ টাইপ নামে একটা উপজাতি আছে। আমি ও টং উলফ টাইপ থেকে এসেছি, তোমার শরীরে থাকাও ল্যাংইয়ানও তাই। লিংলং কথা ঘুরিয়ে বলে এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমি এই সম্পর্কে জানতে চাই না। ইয়ানকিন বলে ল্যাংইন তোমার বডিতে আছে, তুমি কি তার বিষয়ে জানতে চাও না? লিংলং বলে ল্যাংইন আমার একটা অসুখ, তাই আমি যত দ্রুত সম্ভব এই রোগটা দূর করার উপায় খুঁজে বের করব। লিংলং বলে কাজ শেষ হয়ে গেছে, তুমি এখনো আমাকে টাকা দাওনি। ইয়ানকিন বলে তুমি বড় ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমাকে কষ্ট দিয়েছো, আমাকে বেত্রাঘাত করা হয়েছে, অনেক শাস্তি পেতে হয়েছে, কিন্তু আমি এসব বিষয়ে তোমাকে কোনো ব্লেম দিইনি। এখন তুমি আবার আমার কাছে টাকা চাইছো। লিংলং তখন অনেক যুক্তি দেখাতে থাকে। ইয়ানকিন বলে দারুণ তোমার অ্যাক্টিং আর তোমার যুক্তিও। এরপর সে বলে আগামীকাল সাউথ সু টেম্পেলে আসতে, সেখানে তোমার টাকা আমি তোমাকে ফিরিয়ে দিব। তখন ব্রোথ হলে লেডি ওনার এসে ইয়ানকিনের সাথে টিস করতে থাকে। সে বলে ইয়াং মাস্টার আপনি তো এখন আমাদের ব্রোথ হলে আসেন না, আপনার জন্য আমি কিছু মহিলা রেডি করে রেখেছি। এটা শুনে ইয়ানকিনের বমি চলে আসে। লিংলং পাশে দাঁড়িয়ে এগুলো এনজয় করছিল। ইয়ানকিন বলে এসব তোমার জন্য হয়েছে। লিংলং বলে তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, তাই এটা তোমার শাস্তি ছিল। ইয়ানকিন তার গার্ডদের নিয়ে টেম্পেলে চলে আসে। টেম্পেলে এসে ইয়ানকিন দেখতে পায় লিংলং ফ্রোথ বাদারের সাথে বসে আছে। লিংলং ফ্রোথ ইয়াং মাস্টারকে চা বানিয়ে দিচ্ছিল আর অনেক কথা বলছিল, যেগুলো শুনে ইয়ানকিন অনেক জেলাস ফিল করে। ফ্রোথ বাদার বলে সেকেন্ড ব্রাদার আজকে তোমাকে অন্যরকম লাগছে, তুমি নতুন ড্রেস আপ করেছো, কোথাও যাবে নাকি? ইয়ানকিন তখন কথা কাটিয়ে বলে লেডি সু এর সাথে কেস নিয়ে কথা বলতে হবে, তাই আমি সেখানে যাওয়ার জন্য এটা পড়েছি। লিংলং বলে আপনার যদি অন্য কাজ থাকে তাহলে আপনি এখন যেতে পারেন আমার টাকাগুলো দিয়ে। ইয়ানকিন বলে দুঃখিতা, আমি আপনার টাকাগুলো আনতে ভুলে গেছি, এখন আমি তোমাদেরকে আর ডিস্টার্ব করব না। এটা বলে সে চলে যায়। টং বলে ইয়াং মাস্টার আমি বলতে শুনেছি আপনি বলেছেন লেডি লু এর সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি কি এখন সেখানে যাবেন? ইয়ানকিন বলে বেশি কথা বলো না, মেনশনে ফিরে চলো। কিন্তু পিছন থেকে লিংলং এসে বলে লেডি লু এর কিছু পারফিউম অর্ডার করেছে, যেগুলো জিয়াওজিন গিয়ে পৌঁছে দিবে। আপনি যেহেতু সেখানে যাচ্ছেন তাই আপনি জিয়াওজিনকে নিয়ে যান। টং বলে মাস্টার তো এই মাত্র বললো আমরা মেনশনে ফিরে যাব। ইয়ানকিন তাকে চুপ করিয়ে দেয়। সে লিংলংকে বলে টং জানে না যে আমার লেডি লু এর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। টং কিছু বলতে চায়, ইয়ানকিন চিমটি দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। এগুলা দেখে লিংলং অনেক স্মাইল করছিল। টং তাড়াতাড়ি মেয়েদের কাছ থেকে জিনিসগুলো নিতে চায়, কিন্তু মেয়েদের হাতের সাথে তার হাত টাচ লাগে। এটা দেখে সে ক্ষমা চাইতে থাকে। মেয়েড বলে সমস্যা নেই। মেয়েড চলে যেতে থাকলে টং তার দিকে তাকিয়ে থাকে। অন্য গার্ডরা তখন টংকে টিস করতে থাকে। এরপর তারা মিউজিক হাউসে চলে আসে। লেডি লু ইয়ানকিনের সাথে এসে ফ্লার্ট করতে থাকে। সে লিংলং এর মেয়েডকে দেখে বলে তুমি এখানে? লিংলং এর মেয়েড তখন পারফিউম গুলো দেয়, ভিতরে চলে যায়। ইয়ানকিন ভিতরে এসে লেডি লু এর হাতটা সরিয়ে দেয়। লেডি লু বলে সেকেন্ড ইয়াং মাস্টার আরো কিছুক্ষণ অ্যাক্টিং করলে ভালো হতো না? আমি এখানে সবচেয়ে সুন্দরী লেডি, আর এখানে আমার একটা রেপুটেশন আছে, সেটা এখন কোথায় যাবে? ইয়ানকিন বলে তুমি চিন্তা করো না, তোমার অ্যাক্টিং এর জন্য আমি তোমাকে পে করব। সে জুয়ান ইউকে বলে কত টাকা হয়েছে? জুয়ান ইউ এসে বলে 55 তেল রূপা। 50 তেল রূপা লেডি সু এর, 5 তেল আমার। ইয়ানকিন বলে তোমার কিসের জন্য? জুয়ান ইউ বলে এখানে আসার জন্য আমি যে শর্টকাট পথ বেছে নিয়েছি, তাছাড়া তুমি দেখছো না আমি তোমার জন্য কতটা পরিশ্রম করে এখানে তাড়াতাড়ি পৌঁছেছি, তাই এটার জন্য আমি তোমার কাছ থেকে 5 তেল রূপা নিব। এই মুহূর্তে আমি সেকেন্ড ইয়াং মাস্টারের বডিগার্ড হওয়ার এবং তার পার্সোনাল লাভ এর বিষয়টার জন্য কাজ করছি, তাই আমাকে অবশ্যই টাকা দিতে হবে। ইয়াং মাস্টার আপনি কি ভুলে গেছেন রাজকুমারী ঠিক বলে কাজের বিষয়ের সাথে
অন্য কিছু গোলমাল না করতে, তাই আপনাকে টাকা পে করতে হবে। লেডি লু বলে, তুমি তোমার অ্যাক্টিং স্কিল আরো বাড়াও, তুমি নিশ্চয়ই রাজকুমারের প্রেমে পড়েছো। ইয়ানকিন বলে, ওরকম কোনো বিষয় না, এটা কোনো ভালোবাসা না, এটা শুধু বিজনেস ডিল। লেডি লু বলে, আমি একজন নারী, আমি এসব বিষয়ে কম বেশি জানি। এদিকে লিংলং আসে। মেড বলে, টাকা দেওয়ার জন্য এত রাতে এখানে কেন? আর এর মাধ্যমে এই পার্টি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কমেন্টে জানিও পরের পার্টি দেখতে চাও কিনা।